এখানে আরেকটা শঙ্কা যেটা তৈরি হয়েছে, মানুষ বলছে যে আপনি বিএনপির প্রতিনিধিত্ব করেছেন দীর্ঘ সময়, আর এখন আরেকজনকে, সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দেওয়া হয়েছে। অনেকে একটা শঙ্কার কথা বলছে, এতে বিএনপির ভোট কাটা যাবে আপনাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতায়, আর মাঝখান দিয়ে জামাতের প্রার্থী যিনি আছেন তিনি একটা সুবিধা পাবেন। আপনার কি সেটা মনে হয়? দর্শক, আপনাদের সবাইকে স্বাগত চেষ্টা টিভির আয়োজনে। নির্বাচন কেন্দ্রিক আমাদের এই আয়োজনে আমরা কথা বলে থাকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যারা হয়তো আগামী সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন, যারা এই বাংলাদেশকে, নতুন বাংলাদেশ যেটা আমরা বলছি, যারা সেটিকে এগিয়ে নিয়ে যাবেন, তাদের সাথে আজকে আমাদের সাথে খুবই বিশেষ একজন অতিথি উপস্থিত আছেন, যার বাবা বিগত 5 বার টানা ঢাকা 14 আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, যাকে আধুনিক মিরপুরের রূপকার বলা হয়। এস এ খালেকের কনিষ্ঠ পুত্র সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু, তার সাথে কথা বলবো। তার যে নির্বাচনী প্রচারণা, তার যে নির্বাচনী পরিকল্পনা, এবং যদি নির্বাচিত হন তাহলে তিনি এই 14 আসনের যারা ভোটার আছেন, যারা সাধারণ নাগরিক আছেন, তাদের জন্য কি করবেন সেটা জানার চেষ্টা করব। কেমন আছেন ভাই? ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আজকে মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো। এর আগে খুব সম্ভবত কোন একটা গ্রাউন্ডে আপনার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছিল, অবৈধ ঘোষণা করা হয়েছিল। সেই বিষয়ে একটু জানতে চাইবো, কোন গ্রাউন্ডে বাতিল হলো, আর এই যে ফিরে পেলেন কিভাবে ফিরে পেলেন? যেহেতু আমার মনোনয়ন দাখিলটা ছিল স্বতন্ত্র হিসাবে, তো সেখানে একটি বাধ্যবাধকতা ছিল যে 1% সমর্থকদের স্বাক্ষর সংবলিত এই তালিকা জমা দিতে হয়। তো সেখানে তারা লটারির মাধ্যমে 10 জনকে বেছে নিয়ে শনাক্ত করেন এবং সরেজমিনে তাদের মতামত নিয়ে আসেন। তা আমার ক্ষেত্রে 10 জনের ভিতরে 9 জনই সঠিক পাওয়া গিয়েছিল, একজনকে তার আবাসস্থলে পাওয়া যায়নি। তো সেই ব্যক্তিকে আজকে আমরা হাজির করলাম এবং যেহেতু 9টি গৃহীত হয়েছিল, সাথে সাথে তা মঞ্জুর হয়ে যায়। তো সেই হিসাবে আপনি বলতেই পারেন এটা একটি অত্যন্ত দুরূহ এই শর্ত, বাট তারপরও নির্বাচন কমিশন অত্যন্ত উদার মনোভাবের ছিলেন। মনোনয়ন, আপনি বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন। আপনি 2018 সালেও এই ঢাকা 14 আসন থেকে নির্বাচন করেছেন, বিএনপির ধানের শীষ মার্কায় নির্বাচন করেছেন, মনোনয়ন প্রার্থী ছিলেন। মনোনয়নটি দল আপনাকে দেয়নি, তবুও আপনি নির্বাচন করছেন। ঠিক কেন নির্বাচন করা, এই নির্বাচনে কেন অংশগ্রহণ করা? তাহলে বলি, বর্তমান যেটা ঢাকা 14 আসন, মিরপুর, শাহালী, দারুসালাম এবং রূপনগর থানার আংশিক, এছাড়া সাভার উপজেলার বনগাঁ এবং কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে 2008 সালে এই ঢাকা 14 আসনের যাত্রা। তার আগে আসন পুনর্বিন্যাসে বৃহত্তর মিরপুর অর্থাৎ 14, 15, 16, বর্তমানে এটা একটি আসন ছিল ঢাকা 11। 1979 সালে বিএনপি প্রতিষ্ঠার পরেই দ্বিতীয় সংসদ নির্বাচনে এই বৃহত্তর মিরপুরের আসনটি আমার বাবা মরহুম আল্লাহ জেসি খালেক সাহেব প্রথমবার ধানের শীর্ষে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে তার ধারাবাহিকতায় তিনি আরো 5 বার নির্বাচিত হন এবং একবার আমার ভাই সহ। আলহামদুলিল্লাহ, একটি সৌভাগ্যের ব্যাপার হচ্ছে আমার আজকের এই মনোনয়ন বৈধতার মাধ্যমে আমাদের পরিবার 9টি সংসদ নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। তাহলে সহজেই আপনি ধরে নিতে পারছেন যে পরিবার আমার বাবার এই যে আধুনিক মিরপুর গড়ে তোলার পিছনে 5 বার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এলাকাবাসীর উন্নয়নের জন্য মিরপুরকে আধুনিক মিরপুর ইউনিয়ন থেকে, পৌরসভা থেকে ঢাকা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা, এই সুদীর্ঘ যাত্রায় তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধারাবাহিকতায় কিন্তু আমি তারই উত্তরসূরি হিসেবে 2018-তে আমি ধানের শীষের প্রার্থী হিসেবে সেই তথাকথিত রাতের নির্বাচন যাকে বলা হয়, সেই ফ্যাসিস্ট সরকারের সময়েও আমি 55,000 ভোট প্রাপ্ত হই। সেই ফলাফল ছিনিয়ে নেওয়া নির্বাচনের পর থেকে আপনি জানেন যে সেই সময়ে আমি এলাকায় ঢাকা 14 আসনে এলাকাবাসীর পাশে দুঃসময়ে বিভিন্ন নির্যাতনের পরও আমি এলাকার জনগণের পাশে ছিলাম, কর্মীদের পাশে ছিলাম। কর্মীদেরকে বারবার গ্রেফতার বরণ করতে হয়েছে, তাদের পরিবারের খোঁজ নেওয়া, তাদের আইনগত জটিলতা, জামিন থেকে মুক্ত করানো সহ করোনার মতো মহামারী কোভিডের সময় আমরা জনগণকে ত্রাণ দিয়েছি, পাশে ছিলাম স্বাস্থ্য সচেতনতার জন্য। এলাকার বরাবরই উন্নয়নমূলক কাজে, যেহেতু আমি মিরপুরের সন্তান, আমার বেড়ে ওঠা এখানে, আমার জন্ম এখানে। আমার বাবা আল্লাহ জেসি খালেক সাহেব, উনি আজীবন এই মিরপুরের জন্য ওনার জীবন উৎসর্গ করেছেন। উনি এই মাটিতে, মিরপুরের মাটিতেই, গাবতলী বাগবাড়িতে শুয়ে আছেন। তো এই মাটির সাথে আমাদের আত্মার এবং নিবিড় সম্পর্ক, সেই ঐতিহ্য ধরেই কিন্তু
আমাদের এই পরিবার, আমরা জনগণের পরিবার, আমরা জনগণের সেবক। এলাকাবাসীর উন্নয়নের জন্য আমরা বরাবরই আমাদের দরজা খোলা। আমরা আজীবন, আমার আব্বা চেষ্টা করে এসেছেন এবং তারই দেখানো পথে, সেই আদর্শে আমিও কিন্তু এলাকাবাসীর পাশে ছিলাম। যে কোনো কারণেই হোক আমাকে দল মনোনয়ন দেয়নি, তারপরও এলাকারবাসী, মিরপুরবাসীর দাবির প্রেক্ষিতে আমি তাদের যে তাগিদ, তাদের এই দাবির প্রেক্ষিতে কিন্তু আমি স্বতন্ত্র হিসাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। মিরপুরের সব থেকে বড় সমস্যাগুলোর মধ্যে যেটা আমরা দেখি সেটা হচ্ছে চাঁদাবাজি। বেশ কিছু জায়গা আছে, যেমন বাস টার্মিনাল কেন্দ্রিক একটা গোষ্ঠী আছে, মার্কেট কেন্দ্রিক একটা আছে, তারপরে যে কাঁচামালের আড়ত যেটা আছে সেখানে একটা গোষ্ঠী আছে। আর বিগত দিনগুলোতে মিরপুরবাসীর অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে বিগত সরকারের সাথে যারা সরকার দলীয় যারা ছিল তারা এই ধরনের কাজগুলো করে থাকতো। এগুলো ঠিক কিভাবে সমাধান করা সম্ভব আপনার মতে? আমি তো মিরপুরে, আমার আমার জন্ম, আমার মিরপুরের ছেলে আমি, তা আমার 14 পুরুষ তো এই এলাকার, তা আমার সাথে এলাকাবাসী একটা নারীর সম্পর্ক, আমি প্রতিটি এলাকা গলি বাইলেন আমার মুখস্থ। তো আমার সাথে যে আত্মিক সম্পর্ক, জনগণের যে রক্তের সম্পর্ক, এখানে কিন্তু জনগণের সাথে আমার যে কমিউনিকেশন বা যোগাযোগ, এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী। আমার বাবা আলা জেসে খালেক সাহেবকে এই এলাকায়, উনি সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি হিসাবে এলাকার সামাজিক উন্নয়নে ওনার প্রতি যে সম্মান আছে, সেই একই সম্মান, একই জিনিস, একই ধারাবাহিকতায় কিন্তু জনগণ আমাকে তাদের নেতা হিসাবে, তাদের জননেতা না, তাদের সমাজসেবক হিসাবেই, একজন কর্মী হিসেবে 2018 সালে যেমন আমাকে ভোট দিতে চেয়েছিল কিন্তু ফলাফল পাইনি, ঠিক একইভাবে জনগণের প্রত্যাশা আমার প্রতি অনেক। আমি মনে করি আমি প্রতিটি ওয়ার্ডে, বিভিন্ন এলাকাতে আমি যে উঠান বৈঠক করেছি ইতিমধ্যেই, তাতে যে জিনিসগুলো মূলত উঠে এসেছে, সমস্যা বলতেই মাদক, সন্ত্রাস, জলাবদ্ধতা, গ্যাস ও পানি, এর বাইরে আর কিছু নাই। তো প্রত্যেকেই তারা ঐক্যবদ্ধ এবং তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, কমিটমেন্ট, যে আমি নির্বাচিত হলে এই তরুণ সমাজ, এলাকার বয়স্ক মুরব্বী, বাড়ি মালিক সমিতি, সমাজ কল্যাণ সমিতি, মহিলা, মসজিদের আলেম সমাজ, মসজিদের ইমাম, প্রত্যেকের সমন্বয়ে, বিভিন্ন পেশার লোকের সমন্বয়ে আমরা প্রতিটি এলাকায়, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মহল্লায়, আমরা যদি প্রতিটি মহল্লার যে সমস্যাগুলো আছে সেগুলো দূরকরণের জন্য, যাতে করে কোনো ধরনের অবৈধ চাঁদা, কোনো ধরনের ক্ষুদ্র একজন ব্যবসায়ী, হয়তো হকার, তাকেও যাতে চাঁদাবাজির শিকার না হতে হয়, তো এগুলোকে নির্মূল করার জন্য প্রত্যেকেই বদ্ধপরিকর দেখলাম। এবং 5ই অগস্টের গণ অভ্যুত্থানে জনগণের ভিতর যে সচেতনতা এসেছে, যে নতুন বাংলাদেশ, এই যারা তরুণ তরুণীরা তাদের প্রাণ তারা স্যাক্রিফাইস করেছে না এই ফ্যাসিস্টকে উৎখাতের জন্য, তাদের মধ্যে প্রতিশ্রুতি আছে যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য মিরপুরকেও আমরা নতুন ভাবে গড়ে তুলবো। আমি মনে করি এলাকাবাসীকে নিয়ে একসাথে আমরা যদি এই সমস্যা দূরকরণে এলাকার লোকদেরকে প্রাধান্য দিয়ে যদি আমরা কাজ করি, এটা রাজনৈতিক হবে না, এখানে হবে এলাকার সর্বস্তরে সর্বপেশার লোক এবং তাদের সমন্বয়ে প্রতিটি মহল্লায় যদি আমরা এই ধরনের সামাজিক উন্নয়ন কমিটি করে দেই, তাদের মাধ্যমে এই সমস্যাগুলোকে চিহ্নিত করে দূর করার জন্য প্রত্যেকে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যেকেই তারা চেষ্টা করবে যে এলাকায় কোনো মাদকের স্পট থাকবে না, কোনো মাদক বিক্রয় হবে না, বিক্রি না হলে তাহলে কেউ ব্যবহারও করতে পারবে না। এবং তরুণ সমাজকে আমরা খেলাধুলা, স্পোর্টসের দিকে ধাবিত করব। স্পোর্টস একাডেমি থাকবে, আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় তারা যদি এই স্পোর্টস একাডেমি থেকে বার হয়ে তারা যদি কম্পিট করতে পারে, সেটা ফুটবল ক্রিকেটের বাইরেও, সেটা হতে পারে বাস্কেটবল, সেটা হতে পারে হকি, সেটা হতে পারে স্কেটিং, সেটা হতে পারে ফেন্সিং, এনিথিং। তাই আমরা এই প্রতিভাবান ট্যালেন্টকে বার করে আমরা যদি মিরপুরে এই তরুণ তরুণীদেরকে যদি সেই স্পোর্টসের দিকে ধাবিত করি, তাহলে তারা কিন্তু এই পঙ্কিল যে মাদকের যে ছবল, এখান থেকে তারা ধাবিতও হবে না, যাবেও না। তারা দেশ গড়ার কাজে প্রত্যেকে নিজেকে তাদের মেধা অনুযায়ী পেশা বেছে নিবে, অথবা তারা উদ্যোগী হয়ে ক্ষুদ্র বা মাঝারি তারা সফল ব্যবসায়ী উদ্যোক্তা হবে। তো সেদিকে ধাবিত করলে বেকারত্ব দূরীকরণ হবে, শিক্ষিত বেকার থাকবে না একদম, এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি ঘরে বসা যেসব আমাদের গৃহবধূরা আছেন, তারাও তাদেরকে রুজির আয়ের ব্যবস্থা করতে পারবেন ঘরে বসে। এখন আপনি জানেন যে আইটির যুগ, অনলাইনে প্রচুর ইন্টারনেট বেস ই-কমার্স আছে। তো এই জিনিসগুলোর যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার বা সাপোর্ট দিতে পারি, সাপোর্ট সিস্টেম থাকে, তাহলে কিন্তু এখানে খুব সহজেই, যা সরকারি সহায়তাই সম্ভব, তো এইগুলো যদি আমরা আয়োজন করে দেই, তাহলে এলাকাবাসী, মিরপুরবাসী এগুলোতে তারা সম্পৃক্ত হবে, আরো মোর কানেক্টেড হবে। আমি মনে করি মিরপুর অনেক কিছুই দেওয়ার আছে। আগামীতে এই মিরপুরকে কেন্দ্র করে বিশাল পরিমাণ রাজস্ব আপনার এখানে
আমরা আয় করতে পারবো, যা সরকারের উন্নয়নে উপকার হবে। আচ্ছা, আমি একটু রাজনৈতিক আলাপে আসছি। আপনি বিএনপির একজন নেতা, আপনাদের নেতাকর্মীদের ভাষ্য যেটা, যে দীর্ঘদিন নেতাকর্মীদের আশ্রয় এবং বিশ্বাসের ভরসার জায়গা আপনি ছিলেন, মনোনয়ন পেলেন না। তারপরে আমরা দেখলাম যে আপনি বলছেন এবং আপনার কর্মীরা বলছেন আপনারা এখনো আশাবাদী যে দল তার সিদ্ধান্ত চেঞ্জ করবে। সেই আশাটা কি এখনো আছে? না, আমাদের গণপ্রতিনিধি অধ্যাদেশ অনুযায়ী আমি যেহেতু স্বতন্ত্র হিসাবে ঘোষণা দিয়ে মনোনয়ন বৈধ হয়েছে, এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেহেতু কোনো বিকল্প মনোনয়ন আর দেয়া হয়নি এখানে হয়নি। ধানের শীষে, সেই হিসাবে আমাকে আর ধানের শীষ দেওয়ার আইনগত কোনো অবকাশ নেই। হ্যাঁ, তবে দল তো সিদ্ধান্ত নিতেই পারে এখানে। আমি যেহেতু বিএনপি পরিবারের একজন, এলাকায় জনপ্রিয়, আমার বাবা 5 বার এমপি ছিলেন, আমরা 9টি পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করছি। তো তার মানে আপনি বুঝতে পারবেন জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা দীর্ঘ 50 বছরের। তো সেই হিসেবে দল যদি মনে করে যে জনগণের সবচাইতে বেশি আমার প্রতি সৈয়দ আবু বকর সিদ্দিককেই পছন্দ করছে আগামী সংসদে যাওয়ার জন্য, তাহলে বিএনপি অবশ্যই এই আমার যে মার্কা হবে সে মার্কায় সমর্থন দিতেই পারে। যেভাবে শরিক দলের আসনে বিভিন্ন প্রতীকে তারা সমর্থন দিচ্ছে, ওখানে তার ধানের শীষ নেই। ঠিক একইভাবে এখানে দল, আমি যদি যোগ্যতার প্রার্থী হই, আমি যদি বিজয়ের প্রার্থী হই, এলাকাবাসীর আমি যদি সবচাইতে বেশি ভালোবাসার প্রার্থী হই, তো দল কিন্তু, বিএনপি একটি বড় দল, বিএনপি অবশ্যই তার দলের কর্মীকে মূল্যায়িত করতেই পারে, আমার প্রতি সমর্থন দিলেই হয়ে গেল। আচ্ছা, আজ সেখানে একটু আসি। আপনার কর্মীদের মধ্যে 14 আসনের যারা বিএনপির নেতাকর্মী আছে, বিএনপি পরিবার আছে, তাদের পক্ষ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন, কেমন সমর্থন পাচ্ছেন? না, প্রত্যেকে আবার অ্যাকচুয়ালি আমার এই সম্পৃক্ততা বা আমার জনগণের সাথে আমার কাজ করার অভিজ্ঞতাই দীর্ঘ প্রায় 35 বছর ধরে। তো যেহেতু 35 বছর ধরে, তো একদিনের না, 3 দশকের বেশি সময় ধরে, এবং আমার বাবার সাথে আমি শৈশবকাল থেকেই, তো আমি প্রায় 4 দশকের উপর হয় আমি কিন্তু আমার বাবার রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হই অনেক ছোটবেলা থেকে। তো ছাত্রকালীন না, শুধু আরো ছোটবেলা। তো আমার মনে আছে 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গণভোট ছিল, সেই গণভোটে আমি মাইকিং করেছি, প্রচারণা করেছি হ্যাঁ না ভোটের পক্ষে। তখন আমার বয়স 9, ক্লাস 4-এ পড়ি। তো আমার তো শৈশব বেড়ে ওঠা রাজনৈতিক পরিমণ্ডলে, আমার পরিবারই রাজনীতি। আমার আব্বা যেহেতু গণমানুষের নেতা ছিলেন, আমি তো এটা দেখে আমার রক্ত মাংসে এটা আমার আছে যে জনগণের জন্যই জীবন। আমরা জনগণকে উপকার করতে পারলে আমরা আমাদের আনন্দ বোধ করি। তো জনগণের উপকারের জন্যই আমি মনে করি এই পর্যন্ত আমি কর্মীদের নিয়ে চলেছি। আমি এলাকার ছেলে, এলাকায় থাকি এবং এলাকা মানুষের পাশেই আমি সবসময় ছিলাম। আমিও ছাত্র ছিলাম, সেই তরুণ আমল থেকে এখন আমি এই আজকে প্রায় পরিণত বয়সে এসে এই দীর্ঘ 5 দশকে জনগণের সাথে আমার যে আত্মার সম্পর্ক, আমার আমার প্রতিটি প্রতিশ্রুতি জনগণ আস্থা ভরে নেয়। জনগণের আস্থা আমাদের উপর আছে, আমার উপর আছে। আমি আওয়ামী লীগের অত্যাচারে 80টির উপর মামলা নিয়েও কিন্তু এলাকায় ছিলাম। তো যেহেতু এলাকায় ছিলাম খারাপ সময়, তো এখন তো একটি গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে যে উন্মুখ হয়ে আছে, স্বচ্ছ অবাধ ফেয়ার ইলেকশন হবে, সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যেখানে তাদের সংবিধানের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। এখন বাক স্বাধীনতা আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে তারা তাদের মতামত প্রকাশ করছে। তো এগুলোকে বিবেচনা যদি করেন, এই নির্বাচন হবে স্বাধীনতার পর সবচাইতে বেশি অর্থবহ ফ্রুটফুল ইলেকশন, এবং এটি ঐতিহাসিক নির্বাচন হবে। যেহেতু আমি আশা করি আগামীতে এই সচেতন, এই দ্বিতীয় স্বাধীনতার পর এই নতুন প্রজন্মকে নিয়ে জুলাই যোদ্ধা যারা আছে, তাদের যে মিরপুরে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারদের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান কিভাবে দেওয়া যায় সেটার একটি পরিকল্পনা আছে। যারা 5ই অগস্টে যারা মিরপুর 10 থেকে নিয়ে 1 নম্বর পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তো এদেরকে কাজে লাগাতে পারবো এবং খুব সহজেই যে দৃঢ় প্রত্যয়ী তরুণ প্রজন্ম এখানে আছে এবং অর্ধেক নারী ভোটার আছে, তাদেরকে আগামীতে মিরপুর গড়ার জন্য আমি সফল হব বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, এখানে আরেকটু যে প্রশ্নে আমরা ছিলাম যে আপনার নেতাকর্মীদের সমর্থন কেমন পাচ্ছেন, সেই উত্তর আমরা পেয়েছি। এখানে আরেকটা শঙ্কা যেটা তৈরি হয়েছে, মানুষ বলছে যে আপনি বিএনপির প্রতিনিধিত্ব করেছেন দীর্ঘ সময়, আর এখন আরেকজনকে, সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দেওয়া হয়েছে। অনেক একটা শঙ্কার কথা বলছে, এতে বিএনপির ভোট কাটা যাবে,
আপনাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতায়, আর মাঝখান দিয়ে জামাতের প্রার্থী যিনি আছেন তিনি একটা সুবিধা পাবেন, আপনার কি সেটা মনে হয়? আমার কাছে এটা মনে হয় না, কেননা আমি তো আজকে নতুন না। আমি বা আমার পরিবারের অবদান এখানে মিরপুরের প্রতিটি গলিতে, প্রতিটি রাস্তায়, প্রতিটি মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান যেখানেই যাবেন, আমার বাবার উন্নয়নের ছোঁয়া এমন কোনো গলি নাই যেখানে নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজে জড়িত ছিলাম। হুম আমি নিজে স্কুলের সভাপতি ছিলাম, ম্যানেজিং কমিটির। এখানে চাকরি দেওয়া থেকে শুরু করে পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্ত প্লট যে সবচেয়ে বেশি সমস্যা ছিল, এটারও সমাধান কিন্তু আমার আমার বাবা আলহাজ খালেক সাহেব করে দিয়ে গেছেন। পানির সমস্যা, গ্যাসের সমস্যা, টিন শেড কলোনি, অর্থাৎ যে যেখানে ছিলেন সরকারি জমিতে, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে তাকে কিস্তির মাধ্যমে, সহজ কিস্তিতে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, যার কারণে আজকে একটি আধুনিক বিল্ডিং করে তারা থাকতে পারছেন। তো এই এই প্রতিদান কিন্তু অন্য কেউ দিতে পারবে না। হুম। আমাদের এলাকার লোকজন এটা কিন্তু গভীর শ্রদ্ধার ভরে কিন্তু স্মরণ করে। তো আমার পরিবার, আমার অনেক অবদান আছে। যেভাবে আমি ফ্যাসিস্টের সময় বিএনপির কর্মী ছাড়াও এলাকাবাসী যে যেখানে নির্যাতিত ছিল তাদেরকে আমরা সমর্থন দিয়ে পাশে ছিলাম, সেটা হোক তার পরিবারে তার ক্ষুদ্র ব্যবসার প্রতি অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি হোক, আমি আমার সাধ্যমতো, যেহেতু আমি লোকাল ছেলে, আমার এখানেই আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, সবাইকে চেষ্টা করেছি পাশে সাহস দিতে, যে একদিন আমরা এই ফ্যাসিস্ট থেকে মুক্ত হব। এলাকাবাসী কৃতজ্ঞ আমাদের প্রতি। তাই আমি মনে করি আমরা এখানে আজ 10 জন প্রার্থী যতই থাকুক, একমাত্র আমি আমাদের পিছনের ইতিহাস এই এলাকার উন্নয়নে 100% সরাসরি আমরা সম্পৃক্ত। অন্য দুই দল বলেন, অন্যান্য দল বলেন, প্রত্যেকে এখানে নতুন, তাদের জনকল্যাণমূলক কোনো কাজে বা কোনো ধরনের নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলরও কেউ এখানে নির্বাচিত হন নাই। তারা প্রত্যেকে নতুন মুখ, তো তারা আগামীর প্রত্যাশা দেখাতে পারবেন। আর আমি বিগত 5 দশকের উন্নয়নে আমরা কি কি করেছি, আমার পরিবার, আমার আব্বা, আমি নিজে, আমি এটা বলতে পারবো। তা আমি কিন্তু প্রমাণ করেছি জনগণের পাশে থেকে যে আমি সবচেয়ে কঠিন সময়ও ছিলাম, যখন কিনা আপনি কোনো ধরনের মন্তব্য করলে গ্রেফতার হতেন, পুলিশি নির্যাতন, আওয়ামী লীগ, যুবলীগ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতেন, বাক স্বাধীনতা ছিল না। ওই সময়ও কিন্তু আমি জনগণের পাশে থেকে তাদেরকে সংগঠিত করেছি। তাই আমি কিন্তু আমার অতীত ব্যাখ্যা দিতে পারবো যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোন স্কুলে কোথায় কাকে কত টাকা সাহায্য, কাকে ত্রাণ দিতে পেরেছি করোনার সময়, কোন মসজিদে টাকা দিতে পেরেছি, কোন মসজিদে দোতলা করতে পেরেছি, এগুলো কিন্তু বলার স্কোপ শুধু আমার আছে। আমি মনে করি অন্যান্য সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চাইতে আমার জনগণের কল্যাণের অবদান অনেক বেশি। আচ্ছা, মাঝে আমি একটা প্রশ্ন করতে ভুলে গেছি। স্বতন্ত্র হিসেবে আপনার মনোনয়ন আজকে বৈধ ঘোষণা করা হয়েছে, কোন মার্কায় নির্বাচন করার পরিকল্পনা করছেন? আমি অনেক আগেই নির্ধারিত ছিলাম যে আজীবন ধানের শীষে থাকবো, যেহেতু এবার নির্দলীয়, তো ওটা তো দলীয় প্রতীক, তা আমাকে বেছে নিতে হচ্ছে। আমার আমার বিশ্বাস সামনে ওয়ার্ল্ড কাপ, বিশ্ব ফুটবল আছে, বিশ্বকাপ। তো আমি সবচেয়ে জনপ্রিয় যে খেলাটা পৃথিবীব্যাপী, সেই জনপ্রিয় খেলার একটি মার্কা হিসেবে আমি ফুটবলকে বেছে নিয়েছি। ক্রীড়া ক্ষেত্রে একটা বিশাল পরিবেশ কিন্তু ঢাকা 14-তে, তো সেটার প্রতিনিধি হিসাবে যদি আমি সংসদে যাই, আরো যেহেতু প্ল্যান আছে স্পোর্টস একাডেমি সহ, তো সেই হিসাবে আমি অন্যতম জনপ্রিয়, সবচাইতে জনপ্রিয় যে খেলা, সেই খেলার যে মূল সরঞ্জাম ফুটবলকে আমি বেছে নিয়েছি, এবং এই ফুটবলের গোলের মাধ্যমে ঢাকা 14 আসনে জনগণ আমাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলাদেশের মানুষ গত 30 ডিসেম্বর একটা বিশাল শোকের মধ্য দিয়ে গেলেন। 5 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মধ্য থেকে বিদায় নিলেন। আপনি একজন দলীয় কর্মী হিসেবে, আর সাথে আমরা তারেক রহমানকে দলের দায়িত্বে আসতে দেখলাম, বিএনপি করেন, আপনি বিএনপি পরিবারের সন্তান। এই যে দলের নেত্রী মারা গেলেন, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী মারা গেলেন, আর নতুন নেতৃত্ব আসলো, এই জিনিসটা কেমন লাগে আপনার কাছে? কি ভাবছেন এই বিষয়ে? আমি তো এখনো নিজেকে ভাগ্যবান মনে করি অনেক কারণে। তার অন্যতম একটা হচ্ছে, যদিও স্বাধীনতা যুদ্ধ 1971 আমার বয়সই ছিল, একদম অল্প, দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানকে কিন্তু কাছে থেকে দেখেছি আমি। আপনাকে তো বলেছি আমি তখন 4র্থ শ্রেণীর ছাত্র, গণভোটে প্রচারণায় অংশ নিয়েছি আব্বার হয়ে, হ্যাঁ না ভোটে। পরবর্তীতে উনি রাষ্ট্রপতি হলেন। আমার আব্বা ছিলেন বৃহত্তর মিরপুর মোহাম্মদপুরের সংসদ সদস্য, তো তার সাথে প্রত্যেক ঈদে, উৎসবে তার বাসায় যাওয়ার সৌভাগ্য হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাসভবনে যাওয়া সবচাইতে সৌভাগ্যের যে ব্যাপারটি ছিল, এই সংসদীয় আসনে বাগবাড়ি গাবতলীতে আমাদের একটি সিনেমা হল ছিল, বিউটি সিনেমা হল। সেই সিনেমা হলে বিএনপির বাৎসরিক কাউন্সিল, দ্বিবার্ষিক কাউন্সিল, 2 দিন ব্যাপী কাউন্সিল অনুষ্ঠিত হয় আমাদের হলের অডিটোরিয়ামে। 2 দিনের ওই কাউন্সিলে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার, তারপর মহাসচিব ছিলেন এ.কে.এম. বদরুদ্দোজা চৌধুরী সহ যত বরেণ্য নেতারা ছিলেন, এবং সারা দেশ থেকে কাউন্সিলররা 2 দিন ব্যাপী সম্মেলন হয়, এবং সেই সম্মেলনটা আমাদের বাসভবনে। তো আমার খুব কাছে থেকে দেখার অভিজ্ঞতা আমার আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যেমন একইভাবে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শৈশব থেকে, পরবর্তীতে জিয়াউর রহমানকে হারালাম, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, তিনিও আমাদের এই মিরপুরে, এই গাবতলীতে, আমাদের এলাকায়, আমাদের বাসায়, এমনকি আমার বিয়ের অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী অতিথি হিসেবে এসেছেন। আমার তো ভাগ্য হয়েছে সবকিছুতে। প্রথম 1978-76 সালে 1 লাখ লোকের সমাবেশে জিয়াউর রহমান তার রাজনৈতিক যাত্রা শুরু করেন মিরপুর 1 নম্বরে। তো তখন থেকে উনি বারবার যেমন এসেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছেন, দাবি পূরণ করেছেন, জনাব তারেক রহমান এখানে এসেছেন, এই বাসায় বহুবার এসেছেন। তো ওনাদের তো একটা আত্মার সম্পর্ক এই এলাকার সাথে আছে। ওনারা জানে মিরপুরের মাটি এসে খালেকের ঘাটি, এসে খালেকের। তো এখানে আমি যেহেতু সৌভাগ্যবান, আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত হারানোর একটা বছর। 2025-এ 2 জন আমার সবচাইতে জীবনের অন্যতম ব্যক্তিকে আমি হারিয়েছি। 5ই জানুয়ারিতে আমার বাবা ইন্তেকাল করেছেন, আলহাজ এসে খালেক সাহেব, 96 বছর বয়সে। এবং 30শে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারালাম। আমি নিজে ওনার জানাজায় গিয়েছি। তো উনি ছিলেন একটি সার্বজনীন প্রতীক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের। শুধু প্রধানমন্ত্রী হিসেবে না, সারা দেশকে উনি মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে উন্নতির শিখরে নিয়ে গিয়েছিলেন। আপনি জানেন যে মহিলাদের পড়াশোনা 8ম শ্রেণী পর্যন্ত ফ্রি পড়াশোনা, এসব ব্যবস্থায় কিন্তু ওনার আমলে করা। তো উনি এমন একজন নেত্রী, আপসীন নেত্রী। তো সেই নেত্রীকে একই বছর আমার বাবার সাথে হারালাম, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। 2025-এ আমার বাবাকে হারিয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। তারপর ওনার যোগ্য উত্তরসূরি সারা দেশ যার নেতৃত্বের জন্য অপেক্ষা করছে, আগামী সম্ভাব্য প্রধানমন্ত্রী। তো জনাব তারেক রহমান তার নিজ যোগ্যতা বলে দেশকে যেভাবে সংগঠিত করে 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে সর্বদলীয় এবং সকল পেশার শ্রেণীর ছাত্র জনতা মিলে উনি যে আন্দোলনে বিএনপিকে যেভাবে সংগঠিত করে অগ্রগামী ভূমিকা পালন করেছেন, এবং ওনার এই নেতৃত্বের জন্যই বাংলাদেশ কিন্তু আস্থা নিয়ে অপেক্ষা করছে। আমাদের সাথে অনেকক্ষণ কথা বললেন, অনেকক্ষণ সময় দিলেন আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে। একেবারে শেষ পর্যায়ে আমরা আপনার ভোটার, আপনার দলীয় কর্মী যারা আছেন, আপনার সমর্থক যারা আছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আমি শুধু বলবো, আমি এবং আমার মরহুম বাবা আলহাজ এসে খালেক সাহেব যে আধুনিক মিরপুর গড়ে গিয়েছেন, উনি 5 বারের সংসদ সদস্য ও ডেপুটি মেয়র হিসেবে মিরপুরের উন্নয়নে, জনগণের উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়নের জন্য যে দূরদর্শী পরিকল্পনা উনি নিয়ে গিয়েছেন, তার ধারাবাহিকতায় আগামীতে যে ক্রমাগত চাহিদা আমাদের এই বৃহত্তর মিরপুর, সেই চাহিদার এবং সেই মিরপুরের অংশ হিসাবে, আমি মিরপুরের ছেলে হিসাবে আমি শুধু এতটুকু বলবো যে আমার এখন নতুন স্লোগান, আমার মিরপুর আমাদের বাংলাদেশ। এই মিরপুরই আমার বাংলাদেশ। আমি যেহেতু মিরপুরের সন্তান, আমি এখানকার স্থানীয় ছেলে, আমি ঢাকাইয়া, আমি মিরপুরের আদিবাসী। এই মিরপুরে যারা এখন আছেন এদেরকে নিয়ে একটি পরিবার, একটা পরিবার আমরা মিরপুর। পুরো ঢাকায় আমরা গর্বের সাথে বলবো আমরা মিরপুরে থাকি। তো এই মিরপুরকে আদর্শ মিরপুর গড়ার জন্য, একটি সবুজ মিরপুর গড়ার জন্য, একটি পরিষ্কার অর্থাৎ জঞ্জাল মুক্ত, সেটা মাদকের জঞ্জাল হোক, সন্ত্রাসের জঞ্জাল হোক, ময়লা আবর্জনার জঞ্জাল হোক, যেখানে থাকবে না ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, আমরা একটি স্বাস্থ্যসম্মত, পরিবারসম্মত শিশুদের বেড়ে ওঠার জন্য আদর্শ বাসযোগ্য মিরপুর গড়ে তোলার জন্য আমার আহ্বান যে আসুন আমরা সবাই মিলে আমাদের মিরপুরকে আমাদের বাংলাদেশ মনে করে আমরা গড়ে তুলি। এবং আমি নির্দলীয় মিরপুরবাসী হিসাবে মিরপুরের জন্য আমার জীবন উৎসর্গ করছি, যে আমি ফুটবল মার্কা আমাকে যদি ভোট দেওয়া হয় আগামীতে, এখনো প্রচার শুরু হয়নি, আমি ফুটবল মার্কা না, আমি সৈয়দ আবু বকর সিদ্দিক হিসাবে, মিরপুরের ছেলে হিসাবে এই মিরপুরকে একটি পরিবার হিসেবে গড়ে তুলবো, আদর্শ মিরপুর হিসাবে, এবং আমার বিশ্বাস প্রত্যেকে আমাকে সমর্থন দিবেন। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে ছিলেন
ঢাকা 14 আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব আবু বকর সিদ্দিক সাজু জানাচ্ছিলেন তার পরিকল্পনার কথা, জানাচ্ছিলেন তার স্বপ্নের কথা এই ঢাকা 14 আসনকে ঘিরে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চেষ্টা টিভির সাথেই থাকুন, চেষ্টাতেই হয়, চেষ্টা ছাড়া নয়।